বিবিএ শ্রেণীর তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। সকলেই স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ গ্রহণ করো এবং মেনে চলো। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সেই সাথে আমি তোমাদের দিকপাত শামসুল হক ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, তোমাদের গত ভিডিওতে আমি কি আলোচনা করেছিলাম অবশ্যই তোমাদের মনে আছে। উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে আমি বিস্তারিত তোমাদের ধারণা দিয়েছি। আজ আমি তোমাদের উৎপাদন ব্যয় বিবরণীর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেখাবো, যাতে তোমরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সেগুলি সঠিকভাবে সমাধান করতে পারো এবং ধারাবাহিক সেগুলি যদি চর্চা করো তাহলে পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে এবং উৎপাদন ব্যয় সম্বন্ধে তোমাদের আরও ব্যাপক ধারণা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কোনো প্রোডিউসার বা উৎপাদনকারী যদি কোনো দ্রব্য উৎপাদন করতে যায়, সেই ক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু তার র ম্যাটেরিয়ালস বা কাঁচামালের প্রয়োজন হয়। কাঁচামাল ছাড়া বা র ম্যাটেরিয়াল ছাড়া উৎপাদনের কথা কল্পনাই করা যায় না। তাহলে কোনো প্রোডিউসার বা উৎপাদনকারী বা কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো কিছু উৎপাদন করতে গেলে কাঁচামাল থেকে শুরু করে সেটাকে রূপান্তর করে বিভিন্ন প্রক্রিয়ায় কী করতে হয়, রূপান্তর করতে হয়। এক প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়ায় রূপান্তর করতে গেলে কাঁচামালের সাথে র মেটেরিয়ালের সাথে তোমার লেবারের প্রয়োজন হয়, কারখানা বা মেশিনের প্রয়োজন হয়, সেইগুলোকে আবার স্টোর বা গুদামের প্রয়োজন হয়। এরপরে সেগুলোকে আবার মার্কেটিং করতে হয়, মার্কেটিংয়ের প্রয়োজন হয়। বিভিন্ন স্তরে স্তরে এগুলো দরকার হয়। আবার যারা প্রশাসন বা অফিস ম্যানেজমেন্টে কাজ করে, ব্যবস্থাপনায় কাজ করে, তাদের বেতন ভাতা দিয়েও পরিশোধ করতে হয়। এরপরে কি করতে হয়, এগুলা নিয়ন্ত্রণ করতে হয়। সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে সেগুলোকে একটা ফিনিশ গুডসে রূপান্তর করা হয়। তো ফিনিশ গুডসে রূপান্তর করার পরে সেগুলোকে আবার বাজারজাতকরণ করতে হয়, প্যাকেটিং করতে হয়, বাজারজাতকরণ করতে হয়। এই যে বিভিন্ন প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন করা হয়, সেই উৎপাদন খরচকে একত্রিত করে মোট উৎপাদন সংখ্যা দ্বারা ভাগ করে একক প্রতি উৎপাদনের হিসাব নির্ণয় করা হয় বা বের করতে হয় পার ইউনিট কস্ট। এখন এই যে পার ইউনিট কস্ট কোনো প্রডিউসার উৎপাদন করলো, কত খরচ পড়েছে সেটার উপর ভিত্তি করে যুক্তিসঙ্গত আবার একটা মুনাফা কিন্তু সেখানে নির্ধারণ করতে হয়। তা না হলে কি হবে, কোম্পানি কিন্তু টিকতে পারবে না। এই জন্য যুক্তিসঙ্গত একটা মুনাফা নির্ধারণ করে তারপরে সেটাকে কি করা হয়, বাজার মূল্য একক প্রতি সেলস ভ্যালু বা বাজার মূল্য নির্ধারণ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা দেখি, আমরা একটা উৎপাদন ব্যয়ের অঙ্ক লিখে রেখেছি, সেটা সম্বন্ধে আমরা আলোচনা করি। দেখো, the following particulars have been extracted from the books of Rana Limited as on December 2020। অর্থাৎ একটা ফার্মের রানা লিমিটেডের বইয়ের হিসাবপত্রাদি 2020 সালের ডিসেম্বরের নিম্নে দেওয়া আছে। কি দেওয়া আছে? পার্টিকুলার্স বিবরণ টাকা। পারচেস অফ র ম্যাটেরিয়ালস, অর্থাৎ কত টাকার মাল ক্রয় করেছে সেটা দেওয়া আছে এখানে 66,000। ডাইরেক্ট ওয়েজেস আছে 52,500। তারপরে স্টক অফ র ম্যাটেরিয়ালস 1/20, অর্থাৎ ওপেনিং স্টক আছে 75,000। তারপর দেখে স্টক অফ র ম্যাটেরিয়ালস 31/20, অর্থাৎ ক্লোজিং স্টক আছে 91,500। এরপরে আছে স্টক অফ ফিনিশ গুডস 1/20, এখানে আছে 54,000। এরপর হচ্ছে স্টক অফ ফিনিশ গুডস 31/20, অর্থাৎ ক্লোজিং ফিনিশ গুডস আছে সেইখানে 31,000। এরপরে দেখো স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস 1/20, এটা আছে ওপেনিং 28,000। তারপরে স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে 31/20,
সেটা আছে 35,000। সেলস, এখানে সেলস আছে 2,11,000 অর্থাৎ 2,11,000 টাকা সেলস নির্ধারণ করা আছে। ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার, ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার আছে 15,000। ইনডাইরেক্ট ওয়েজেস আছে 3,750। তারপরে আছে ডিপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 300-500। ডাইরেক্ট এক্সপেন্সেস আছে 1,500। এরপরে আছে সানডে ফ্যাক্টরি এক্সপেন্সেস 10,000। সেলস অফ স্ক্র্যাপ আছে 1,000। স্যালারিজ, সেলসম্যান স্যালারিজ অ্যান্ড কমিশন আছে 6,500। অফিস রেন্ট আছে 2,500। সানডে অফিস এক্সপেন্সেস আছে 6,500। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস আছে 3,500। ক্যারিজ আউটওয়ার্ড আছে 2,500। এখন আমাদের এই টোটাল ডাটা বা তথ্য দেওয়া আছে এখানে। এখানে আমাদের কি করতে হবে, এই তথ্যের ভিত্তিতে বা এই ডাটার ভিত্তিতে রানা লিমিটেডের একটা কস্ট শিট তৈরি করতে হবে। রিকোয়ারমেন্টে বলা আছে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কনজিউমডের পরিমাণ ক্যালকুলেশন করতে হবে, বের করতে হবে। বিতে এসেছে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয় নির্ণয় করতে হবে। সিতে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট নির্ণয় করতে হবে। ডিতে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হবে। এবং সর্বশেষ আমাদের যেটা নেট প্রফিট অর লস ক্যালকুলেট করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেলে তোমাদের কিন্তু কস্ট শিট ছিল, সেখানে তোমরা বাংলায় করেছো। এখন কিন্তু সেই জিনিসটা একটু বর্ধিত আকারে এবং এটা হচ্ছে তোমার ইংলিশ ভার্সনে করতে হবে। তাহলে চলো কিভাবে তৈরি করি আমরা একটু দেখি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা, আমরা যে কোম্পানির হিসাব করছি বা যে প্রতিষ্ঠানের হিসাব করছি সেই প্রতিষ্ঠানের নামটি লিখতে হবে রানা। এখানে কি রানা লিমিটেড দেখলাম। কি হিসাব করছি আমরা, আমাদের হিসাবের নাম হচ্ছে কস্ট শিট অর্থাৎ ব্যয় বিবরণী, উৎপাদন ব্যয় বিবরণী ফর দ্য ইয়ার এন্ডেড 2020। অর্থাৎ আমরা কোন পিরিয়ডের জন্য বা কোন সময়ের জন্য এটি তৈরি করছি সেটা লিখতে হবে। এরপরে আমরা একটা ছক নির্ধারিত একটা ছক টানবো। সেই ছকে দেখো আমরা এখানে কি করেছি, তিনটা ঘর আছে। একটা হচ্ছে পার্টিকুলার মানে বিবরণ, টাকা টাকা অর্থাৎ মোট তিনটা আমরা খাড়াখাড়ি বা লম্বা ঘর টেনেছি। একটা হচ্ছে বিবরণের ঘর বা পার্টিকুলার্স, আর দুইটা হচ্ছে টাকার ঘর অর্থাৎ একটা হলো সেমি টাকার, হলো টোটাল টাকা। এখন আমরা দেখি যে প্রথম আমাদের যেটি নির্ণয় করতে হবে, এখানে চাইছে ডাইরেক্ট র ম্যাটেরিয়ালস কনজিউম। ডাইরেক্ট র ম্যাটেরিয়াল কনজিউম বের করতে হবে। তো প্রথমে আমাদের যেটি নিতে হবে স্টক অফ র ম্যাটেরিয়ালস, এইখানে দেওয়া আছে হইল 75,000। এখানে কত দেওয়া আছে 75,000। স্টক অফ র ম্যাটেরিয়ালস আছে 75,000। অ্যাট পারচেস অফ র ম্যাটেরিয়ালস, এখন কত টাকার র ম্যাটেরিয়ালস কোম্পানি ক্রয় বা পারচেস করেছে উৎপাদনের জন্য, সেটা হচ্ছে তোমার 66,000। এখন এই দুইটার আমরা যদি একত্রে যোগ করি তাহলে দাঁড়ায় 1,41,000। এখন এটা হচ্ছে র ম্যাটেরিয়ালস অ্যাভাইলেবল ফর ইউজ, অর্থাৎ কোম্পানি এখন এই মালটাকে যে পরিমাণ মাল আছে সেটা ব্যবহারের উপযোগী, ব্যবহার করার জন্য উপযুক্ত মাল আছে 1,41,000। লেস স্টক অফ র ম্যাটেরিয়ালস অর্থাৎ ক্লোজিং স্টকে আমাদের যেটা সেটা সমাপনী মজুদ ছিল সেটা বাদ দিতে হবে। এখন 91,500, এটা বাদ দিলে আমাদের যেটা বের হবে সেটা হলো 49,500 ডাইরেক্ট র ম্যাটেরিয়ালস কনজিউমড।
অর্থাৎ এই পরিমাণ র মেটেরিয়ালস কনজিউমড বা ভোগ করেছে কোম্পানি, যেটা খরচ করেছে উৎপাদনের জন্য, সেটা হলো 49,500। অ্যান্ড ডাইরেক্ট ওয়েজেস, এর সাথে যদি আমরা ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট এক্সপেন্সেসগুলা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব কি প্রাইম কস্ট, অর্থাৎ মুখ্য ব্যয়। কাঁচামাল কনজিউম বা র মেটেরিয়াল কনজিউমডের সাথে যদি যোগ করা যায় ডাইরেক্ট ওয়েজেস এবং ডাইরেক্ট এক্সপেন্সেস, আমাদের ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে অঙ্কের ডাকে 52,500। এরপরে ডাইরেক্ট এক্সপেন্সেস দেওয়া আছে 1,500। এখন ডাইরেক্ট ওয়েজেস এবং ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করার পরে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। প্রাইম কস্ট বা মুখ্য ব্যয় আমরা পাবো, তাহলে আমরা 2 নাম্বার পেয়ে গেলাম প্রাইম কস্ট। এখানে প্রাইম কস্ট আমরা পেলাম। এখন এরপর আমাদের যে কাজটি করতে হবে, প্রাইম কস্টের পরে ফ্যাক্টরি ওভারহেডগুলা এর সাথে যোগ করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড কি কি আছে আমাদের অঙ্কের ডাকে আমরা খেয়াল করি। ফ্যাক্টরি রেন্টাল পাওয়ার আছে 15,000, ডাইরেক্ট ওয়েজেস আছে 3,750, এরপরে আছে ডিপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 3,500, এরপরে আছে সানডে এক্সপেন্সেস আছে 10,000। তারপরে আছে এগুলি যদি আমরা একত্রে যোগ করি তাহলে দাঁড়ায় 32,250। এখন লেস সেলস অফ স্ক্র্যাপ 1,000, তাহলে দাঁড়া হইল 31,250 টাকা। এখন এইটার সাথে এটা যদি আমরা যোগ করি তাহলে একত্রে দাঁড়ায় 1,34,750 টাকা, যেটি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এর সাথে আমাদের ওয়ার্ক ইন প্রসেস অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় করতে হবে। ওয়ার্ক ইন প্রসেস মানে চলতি কার্য ফ্যাক্টরিতে যেটা আছে সেটারে কি করতে হবে, সমন্বয় করতে হবে। তো চলতি কার্যে ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিং একটা আছে, ক্লোজিং একটা আছে। এটার থেকে ওপেনিংয়ের থেকে ক্লোজিং কি করতে হবে, বাদ দিতে হবে, যেটুকু থাকে সেটুকু সমন্বয় করতে হবে। এটা সমন্বয় করার পরে আমরা যেটা পেলাম সেটা হলো 7,000 টাকা। এখন 1,27,770 টাকা, অর্থাৎ 1,27,750, এটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। অর্থাৎ আমরা সি নাম্বারের যে ওয়ার্ক রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু বন্ধুরা পেয়ে গেলাম। এখন আমাদের কস্ট অফ গুডস সোল্ডের সাথে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পরবর্তী স্টেপ, যেটা টোটাল কস্ট অফ গুডস সোল্ড, এটা বের করতে হবে। এটা বের করতে গেলে আমাদের ফিনিশ গুডস অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ফিনিশ গুডস অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস এবং ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, এই দুইটাকে যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে। অর্থাৎ ওপেনিং ফিনিশ গুডসকে এটার সাথে কি করতে হবে, ম্যানুফ্যাকচারের সাথে যোগ করতে হবে এবং ক্লোজিংটাকে বাদ দিতে হবে। দেওয়ার পর যেটা দাঁড়াবে সেটার নাম হবে কস্ট অফ গুড সোল্ড। তাহলে আমরা এখানে ফিনিশ গুড ছিল 54,000, ওপেনিং ক্লোজিং ছিল 31,000, 23,000 টাকা এখানে কি করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে আমাদের 1,57,150 টাকা যেটা বের হলো সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড। আমাদের এটা কি বের হলো, কস্ট অফ গুড সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমাদের যেটি করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করতে হবে এবং মার্কেটিং ওভারহেডগুলোও যোগ করতে হবে। তাহলে শুরুতে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের যোগ করি। এখানে অফিস রেন্ট আছে 2,500 টাকা এবং সানডে এক্সপেন্স আছে 6,500 টাকা।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে পেয়ে গেলাম কত 9000 টাকা। এটা হচ্ছে অফিস রেন্ট অ্যান্ড সানডে এক্সপেন্সেস। এর সাথে আরও আমাদের যোগ করতে হবে মার্কেটিং ওভারহেডগুলো। মার্কেটিং ওভারহেডগুলো যদি আমরা যোগ করি তাহলে কি কি আছে খেয়াল করি যে সেলসম্যান স্যালারিজ অ্যান্ড কমিশন, এখানে সেলসম্যান স্যালারিজ অ্যান্ড কমিশন আছে 6500 টাকা, অর্থাৎ এখানে আমাদের অঙ্কটাকে 6500 টাকা দেওয়া আছে। এরপর আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস আছে 3500 টাকা, ক্যারিজ আউটওয়ার্ড আছে 2500 টাকা, টোটাল 12500 টাকা। তাহলে আমাদের 1,72,250 টাকা অর্থাৎ 1,72,250 টাকা হইল, যেটা সেটার নাম হলো কস্ট অফ সেলস। অর্থাৎ কস্ট অফ সেলস আমাদের এটা বের হয়েছে। এখন খেয়াল করো এইখানে কিন্তু সেলসের পরিমাণ নির্ধারণ করা আছে 2,11,000 টাকা অর্থাৎ 2,11,000 টাকা। তো 2,11,000 টাকা যদি আমরা এখানে লিখি, লেখার পরে এটার থেকে এটা মাইনাস করি, তাহলে দেখো 38,750 টাকা হবে প্রফিট। এটার নাম কি প্রফিট, অর্থাৎ প্রফিটের পরিমাণ সেলসের থেকে এটা বাদ দিলে বিএফ বা ব্যালেন্সিং ফিগার যেটা বের হইলো সেটা হলো 38,750 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু বুঝতে পারলা কিভাবে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে হয়, অর্থাৎ ধাপে ধাপে এটা কিন্তু তৈরি করতে হয়। প্রথমে র ম্যাটেরিয়ালসের থেকে শুরু করে এরপরে ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস, টেপ প্রাইম কস্ট, তারপরে ফ্যাক্টর ওভারহেড এবং ফ্যাক্টরির সব কিছু যোগ বিয়োগ করার পরে বের হলো কস্ট অফ ম্যানুফ্যাকচার্ড গুড, তারপরে হচ্ছে ফিনিশ গুডস অ্যাডজাস্ট করার পরে পাইলাম আমরা কি কস্ট অফ গুডস সোল্ড। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এবং মার্কেটিং ওভারহেডগুলো যোগ করে আমরা পেলাম কস্ট অফ সেলস। এখন নির্ধারিত সেলসের থেকে যদি এটা বাদ দেওয়া যায়, এখানে নির্ধারণ করে দেওয়া আছে, সেটা বাদ দেওয়ার পরে প্রফিট পেয়ে গেলাম আমরা 38,750 টাকা। এইভাবেই কি করতে হয়, ধাপে ধাপে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে হয়। এখন তোমরা যদি এগুলি ভালোভাবে চর্চা করো তাহলে তোমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যখন আসবে এগুলি, তখন যেটা চায় তোমরা সেটা বের করতে পারবে। এখন পূর্ণাঙ্গ অঙ্ক এভাবে নাও চাইতে পারে, তোমাদের ভেঙেও কিন্তু চাইতে পারে যে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত নির্ণয় করতে করেও কিন্তু বলতে পারে। তাহলে পূর্ণাঙ্গ অঙ্ক যদি তোমরা শিখো সবগুলি করতে পারবে, সঠিকভাবে উত্তর দিতে পারবে। এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা ধারাবাহিকভাবে আমার এই ভিডিওগুলো দেখবে এবং আরও প্রয়োজনে হইলে অন্যান্য ভিডিওগুলোও দেখবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা ভালো থাকবে, সঠিকভাবে পড়াশোনা করবে। আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।